কৌশিক মায়ের মুখের আরো কাছে ঝুঁকে এলো। তার তপ্ত নিঃশ্বাসের ঝাপটা মায়ের ঠোঁটের ঠিক উপরে আশ্রে পড়ল। সে অন্তত নিচু ও গাঢ় স্বরে বলল, সুইট হার্ট, বেশি না, মাত্র 1 ঘন্টা। তো ঘন্টাখানেক সহ্য করে নে আমায়। মায়া এবার দিশেহারা হয়ে চিৎকার করে উঠল, না 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 মা, দেখো, সে সবসময় এই গাঁজাখোর বেটায় গাঁজা খেয়ে টাল হয়ে আমার লগে কেমন করে। কি বললি তুই? গাঁজাখোর? আর একবার বল, কি বললি তুই? কেন, শুনতে পাননি? ঠিক আছে, আবার বলছি, গাঁজাখোর গাঁজাখোর গাঁজাখোর। নেন, 3বার বলে দিলাম, এবার শুনতে পেরেছেন? কৌশিকের চোয়াল মুহূর্তে শক্ত হয়ে গেল। আমি গাঁজাখোর, তাই না? মায়া ভ্রুকুটে পাল্টা জবাব দিল, হ্যাঁ হ্যাঁ, আপনার আচার আচরণে তাই বোঝাচ্ছে। তবে রে, দেখাচ্ছি তোকে। এই বলে কৌশিক যেই না আরো নিবিড়ভাবে ঝুঁকে পড়তে নিল, অমনি মায়া তার 2 হাত দিয়ে কৌশিকের প্রশস্ত বুকে সজোরে ধাক্কা দিয়ে শুরু করলো। মুখটা অন্যদিকে ঘুরিয়ে আর্তনাদ করে উঠল, এসব কি অসভ্যতামি করছেন কৌশিক ভাই? সরুন আমার উপর থেকে। আপনার শরীরের ভর আমি আর সামলাতে পারছি না, দম বন্ধ হয়ে আসছে আমার। সরুন বলছি। মায়ের গলায় সে আকুলতা শুনে কৌশিক মুহূর্তে শান্ত হয়ে গেল। সে চট করে মায়ের উপর থেকে সরে গিয়ে বিছানার এক পাশে বসলো। মায়ের হাত ধরে তাকে টেনে উঠিয়ে বসালো। চোখে মুখে একরাশ উদ্বেগ নিয়ে বলল, তোর কষ্ট হচ্ছে, আগে বলবি তো? তাহলে কি আর ওভাবে থাকতাম আমি? মা এবার নিজের ওড়নাটা টেনে ঠিক করতে করতে ভুরু কুচকে তাকালো, ঝাঁঝালো গলে বলে, কেন, আপনার চোখ নেই, দেখতে পাচ্ছিলেন না? কতক্ষণ ধরে আপনাকে সরানোর চেষ্টা করছি। আপনি কি বাচ্চা যে সব কথা মুখে তুলে দিতে হবে? মায়ের এই শেষ কথা শেষ না হতে হতে কৌশিক বিছানায় 2 হাঁটু আর হাতে ভর দিয়ে আচমকা মায়ের দিকে ঝুঁকে এলো। কৌশিকের এমন আকস্মিক আক্রমণে মায়া আঁতকে উঠে পেছনের দিকে হেলে গেল। কৌশিক তার চোখের উপর চোখ রেখে গম্ভীর করে বলল, তোর কষ্ট হচ্ছে বলে সরে এসেছে, তার মানে এই না যে তোর সব আজে বাজে বকবক আমি মুখ বুজে শুনবো। বেশি কথা বললে কিন্তু এখনই বিয়ে ছাড়াই বাসর সেরে নেব। কৌশিকের এই ভয়ঙ্কর ও নির্লজ্জ কথা শুনে মায়া এক লাফে বিছানা থেকে নেমে গেল। তার চোখ দুটো অবিশ্বাসে বড় বড় হয়ে গেল। আতঙ্কে তার গলা, কপাল বেয়ে ঘাম ঝরতে শুরু করলো। সে অনেক দূরে গিয়ে তোতলামি করে বলল, বিয়ে? সারা বাসর মানে? এসব কি বলছেন আপনি? মাথা ঠিক আছে আপনার? কৌশিক বিছানা থেকে নেমে মায়ের দিকে ধীর পায়ে এগোতে লাগলো। 1 পা 2 পা কৌশিক এগোচ্ছে আর মায়া পিছিয়ে যাচ্ছে। পেছোতে পেছোতে একসময় মায়ের পিঠ গিয়ে ঠেকলো দেওয়ালের শীতল স্পর্শে। সে পালানোর সুযোগ খোঁজার আগে কৌশিক 2 হাতের দেওয়ালে দুপাশে রেখে মায়াকে মাঝখানে বন্দি করে ফেলল। মায়ের খুব কাছে মুখ নামিয়ে কৌশিক বাঁকা হেসে বলল, হ্যাঁ, বিয়ে ছাড়াই বাসর। চল সুইটহার্ট, দুজনে মিলে বাসরের প্রসেসিংটা শুরু করে দেই। মায়া আমতা আমতা করে বলল, এইসব কী ধরনের অসভ্যতামি? মুখে একটু লাগাম লাগান, নির্লজ্জ পুরুষ। কৌশিক মায়ের কানের কাছে ফিসফিস করে বলল, এগুলো কি তুই অসভ্যতামি বলছিস? বল, সমস্যা নেই। আমি তো আমার জান্টুস এর সাথেই করছি, অন্য কারোর সাথে তো করছি না। মায়া এবার গলার সবটুকু জোর দিয়ে বলে উঠল, আমি আপনার কেউ না। মায়া কথাটা শেষ করার সুযোগটুকু পেল না। তার আগে কৌশিক তার তর্জনী মায়ের নরম ঠোঁটের উপর চেপে ধরল। অন্তত গাঢ় স্বরে সে বলে উঠল, অনেক হয়েছে। আর একটা কথাও ওসব অলক্ষণী কথা বলবি না। মায়া ছাড়া এই কৌশিক একদম অসম্পূর্ণ। মায়া শুধু এই কৌশিকের। আর কৌশিক আর বাক্যটুকু সম্পূর্ণ করার আগে মায়া বিদ্রুপ সুরে কথাটি টেনে নিল, আর হ্যাঁ, মায়া তো শুধু কৌশিকের, আর কৌশিক হলো সবার, ঠিক তো? এটাই তো বলতে চাচ্ছিলেন কৌশিক ভাইয়া? দেখলেন আমি কত বুদ্ধিমতী। কৌশিক ব্যাপারে একটু হাসলো, মায়ের চোখের দিকে তাকিয়ে কৌতুকের স্বরে বলল, কিরে, আমার মনের কথা এভাবে জানলি কী করে? তুই তো দেখি আসলেই প্রচণ্ড ইন্টেলিজেন্ট। কৌশিকের এই স্বভাব ইঙ্গিত পাওয়া মাত্র মায়ের মাথায় আগুন চড়ে গেল। সে তার শরীরের সমস্ত শক্তি দিয়ে কৌশিকের প্রশস্ত বুকে এক সজোরে ধাক্কা দিল। অপ্রস্তুত কৌশিক টাল সামলাতে না পারে ছিটকে বিছানায় গিয়ে পড়ল। মায়া দাঁত কিরমির করে বলল, জানতাম জানতাম আমি আপনি কোনোদিন শুধরাবেন না। যত সব নাটুকে আর অসভ্য লোক একটা। কৌশিক বিছানায় ধপাস করে পড়েও বিশেষ বিচলিত হলো না। পাশের সাইডে টেবিলে রাখা বাটি থেকে একটা আপেল তুলে নিল। তারপর আয়েশ করে বালিশটা টেনে মাথার নিচে দিয়ে আধা শোয়া হয়ে
আপেলটা একটা বড়সড় কামড় বসালো। চিবোতে চিবোতে নির্বিকার বলল, আরে আরে, সব বিষয়ে এত সিরিয়াসনেস কেন? ওটা তো আমি এমনি মজা করে গেলাম। মজা না ছাই, আপনার দৌড় কত দূর আমার জানা আছে। মায়া অগ্নিদৃষ্টিতে তাকিয়ে বলল। কৌশিক আপেল খেতে খেতে ভুরু নাচল। তাই নাকি? তাই কি কি জানা আছে শুনি? এই, আপনার কি একটু কাণ্ডজ্ঞান নেই? লজ্জা শরম কি সব ধুয়ে খেয়েছেন? একে তো মাঝ রাস্তায় একটা মেয়ের রুমে ঢুকেছেন, তার উপর এমন আজে বাজে কথা বলছেন। আপনার কি একটু ভয় করছে না? ভয় আর আমার? এই বলে কৌশিক হা হা করে হেসে উঠল। হাসি থেমে বলল, সুইটহার্ট, আমার ডিকশনারিতে ভয়, লজ্জা আর শরম বলে কোনো শব্দ নেই, তাই ওসব লাগছে না। নির্লজ্জ কোথাকার। আর কিছু বলবি? আপনি একটা অসভ্য। আরও বল, তোর মুখ থেকে শুনতে ভালোই লেগে। এই, আপনি যাবেন এখান থেকে? কৌশিক আরও জাঁকিয়ে বসে বলল, যদি না যাই তবে কি করবি? তাহলে তাহলে কি তাহলে বল? মা এবার মারিয়ে হয়ে উঠল। তাহলে আমি চিৎকার করে সবাইকে ডাকতে বাধ্য হব। বাড়ির সবাইকে তো ডাকবই, এমনকি আশেপাশের লোকও জড়ো করবো। কৌশিক এবার বাঁকা হেসে চ্যালেঞ্জ ছিল। হ্যাঁ, তা কি বলে ডাকবি সবাইকে? তোর রুমে এই মাঝরাতে একটা ছেলে এসে তোকে চুপ করে, নির্লজ্জ অসভ্য বেহায়া পুরুষ, এই বলে মুহূর্তে কৌশিক চলন্ত কথাটা থামিয়ে দিল মায়া। মায়া থতমত খেয়ে গেল, তবুও সামলে নিয়ে আবার বলল, আমি যা মন চায় তাই বলে চিৎকার দেবো। আপনাকে কেন বলবো? কৌশিক শেষ কামড়টা আপলে দিয়ে হাত ছাড়তে যেতে হাই তুলল। তারপর অদ্ভুত শান্ত গলে বলল, তখনই তো বললাম, আয় দুজনে মিলে একসাথে চিৎকার। তখন তো বড় সাধু সাজবে, আর এখন আমার গলায় শক্তি নেই রে সুইটহার্ট, তুই বরং চিল্লা। আমি বিছানায় শুয়ে শুয়ে তোর চিল্লানো শুনি, পরে তো চিল্লানো শুনে সবাই আসবে আর আমাদের কর্ট ম্যারেজ করিয়ে দিবে। উফ, সিনটা বেশ দেখবে। সিনটা দেখার জন্য আমার আর তর্স হয়েছে না। সুইটহার্ট, শুরু কর। কৌশিকের এই এই এমন বেহায়াপনা দেখে মায়া যেন পাথর হয়ে গেল। রাগে তার কান দিয়ে মনে হচ্ছে ধোঁয়া বেরোচ্ছে। মায়া আবার কিছুটা নরম হয়ে কৌশিকের একদম কাছে এসে দাঁড়ালো। মিনতি সুরে বলল, কৌশিক ভাই, যান না প্লিজ। মাঝরাতে যদি কেউ আমাদের এই অবস্থায় একই রুমে দেখে ফেলে, তবে অনেক বড় কেলেঙ্কারি হয়ে যাবে। আমি চাই না আমার কোনো খামখেয়ালিপনার জন্য আমার বাবা মায়ের সম্মান ধুলোয় মিশুক। প্লিজ এবার চলে যান আপনি। কৌশিক বিছানায় আয়েশ করে শুয়ে থেকে এক চোখ টিপে বলল, আগে বল যে তুই আমায় ভালোবাসিস, তাহলে কোনো কথা ছাড়া এক দৌড় দিয়ে এই রুম থেকে উদয় হব। মায়া চট করে উত্তর দিল, সেটা সম্ভব না, দোহাই লেগে আপনার। এখন চলে যান। তাহলে আমিও নড়ছি না, তোর যা ইচ্ছা তাই করে নে। মায়া আবার চরম রেগে গিয়ে বলল, তাহলে আপনি থাকুন এই ঘরে, আমি চলে যাচ্ছি। বলে মায়া যেই না পা বাড়াতে যাবে, অমনি কৌশিক বিছানা থেকে চিতার মতো লাফ দিয়ে উঠে মায়ের কবজি চেপে দিল। আরে আরে, আমায় একা ফেলে কোথায় যাচ্ছে শুনি? মায়ের আগে গজগজ করতে করতে বলল, মরতে যাচ্ছি। যাবেন? তোর সাথে মরতে উঠেছি। ধ্যাত, তা মরতে যাবি কেন? আমার মন চাইছে তাই। তোর মন চাইলে তো আর সব হবে না রে পাগলি। তোর মন, তোর প্রাণ, সব কিছু এই কৌশিকের জিম্মায়। তোর মন এখন এই কৌশিক চৌধুরীর হাজতে বন্দি। যতক্ষণ না এই হাজত ভেঙে বের হতে পারছিস, ততক্ষণ তোর কোথাও যাওয়ার মুক্তি নেই। এবার এই হাজতের ভাঙ্গার সাধ্য কেন কারোই নেই, একমাত্র আল্লাহ ব্যতীত। মায়ের মুখ বাঁকিয়ে অবকাশ বলে, ইয়া, আইসে আমার রোমিওর মতো কথা বলতে। কৌশিক চিবুকুচি বলল, এক্সকিউজ মি সুইটহার্ট, এই কৌশিক কাউকে কপি করে চলে না, বরং সবাই এই কৌশিককে কপি করার চেষ্টা করে, বুঝেছিস? মায়া কিছু একটা বলতে চেয়েছিল, ঠিক তখনই কৌশিকের হ্যাঁচকা টানে মায়াকে নিজের বুকের সাথে মিশিয়ে নেয় ফেলল। আকস্মিক ধাক্কায় মায়ের সামলাতে না পেরে সরাসরি কৌশিকের শক্ত চওড়া বুকে গিয়ে আছড়ে পড়ল। কৌশিক মায়াকে দু হাতে শক্ত করে জাপটে ধরে তার মুখের কাছে মুখ নামিয়ে ঘোর লাগা কণ্ঠে ফিসফিসে বলল, মাই সুইটহার্ট। মায়া আপ্রাণ চেষ্টায় নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, এই ছাড়ুন তো আমায়, আপনার সাথে কথা বলে বিদা। কৌশিক এবার মায়ের কপালে আলতো করে নিজের আঙুল ছুঁয়ে দিয়ে বলল, এইবারের মতো তোকে ছেড়ে দিলাম, নেক্সট টাইম থেকে উল্টোপাল্টা কিছু বলবি না জান। তোর কিছু হলে এই কৌশিকের কী হাল হবে সেটা কি তুই একটু বুঝিস? মায়া বিড়বিড় করে বলল, যত সব ফাউল মার্কা কথাবার্তা। এই বলে সে কৌশিকের কাছ থেকে সরে গিয়ে গট গট করে সোফায় গিয়ে বসলো। কৌশিক আর কথা না বাড়িয়ে সাইড থেকে
টেবিল থেকে আরও একটা আপেল তুলে নিয়ে আয়েশ করে বিছানায় গায়ে এলে দিল। মায়া আর চোখে সব খেয়াল করছিল। তার মেজাজ আরও বিগড়ে গেলো। মনে মনে বিড়বিড় করতে লাগলো, দেখো দেখো কীভাবে নির্লজ্জের মতো বিনা অনুমতিতে একের পর এক আমার আপেলগুলি সাবার করছে, অসভ্য লোক একটা। কৌশিক আপেলে বড় একটা কামড় দিয়ে মায়ের দিকে তাকিয়ে বাঁকা হাসি বলল, সুইটার্ট কিছু বললি? মায়া এবার একদম ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। মনে মনে বলল, যা বাবা, মনে মনে কথা বললাম কি শুনে ফেললো নাকি? কৌশিক আবার জিজ্ঞাসা করল, কী হলো, চুপ কেন? মায়া আমতা আমতা করে বলল, কই কই না তো, আমি আবার আপনাকে কখন বললাম? কৌশিক ভুল নাচল। মনে হলো তুই আমায় মনে মনে বকা দিলি। ঠিকই মনে করছেন। মায়ের মুখে চট জ্বলতে উঠল। কৌশিক ভুরু কুচকে বলে, কি বললি? মায়া সামনে এলে বলল, না কিছু না। আপনি কেন আমি কেন আপনাকে বকা দিচ্ছি? আপনি বরং আপেল খাওয়াতে মন দেন। কৌশিক এক মুহূর্ত তীক্ষ্ণ দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে থেকে বলল, আচ্ছা তাই হোক। সময় যেন থমকে গেছে। এতক্ষণ অন্ধকারে মায়ের নিজের অস্বস্তিগুলো ভুলে ছিল, কিন্তু এখন চুলের জ্বর ছাড়াতে গিয়ে এক অস্তিত্ব টান অনুভব করলো। মায়ের দেরি না করে সোজা গিয়ে রুমের লাইটটা জ্বালিয়ে দিল। আলোর বন্যা রুম ভরে উঠতে সে আয়নার সামনে গিয়ে বসলো। পিঠ ছাপিয়ে থাকা তার দীর্ঘ চুলগুলো সামনে দিকে টেনে এনে পরম যত্নে আঁচড়াতে শুরু করলো। অন্যদিকে দুপুর থেকে পেটে দানা পানি না পড়ায় কৌশিকের পেটে তখন ক্ষুধার রাজ্যে বিদ্রোহ চলছে। সে একাই টেবিলের উপর প্রায় সবকটা আপেল সাবার করে ফেলছে। হাতে থাকা শেষ আপেলটা একটা বড় কামড় দিয়ে যেই না মায়ের দিকে তাকালো, অমনি তার চোখ কপালে উঠে পড়লো। আলোর নিচে মায়ের সেই সবুজ নাইট ড্রেস যেন আরও উজ্জ্বল হয়ে উঠলে। এতক্ষণ অন্ধকারে যা অস্ফুট ছিল, এখন তা কৌশিকের সামনে দিবালোকের মতো স্পষ্ট। মায়ের সুগঠিত দেহ সিক্ত গিব্রার উপর কুচকুচে কালো চুলে খেলা দেখে কৌশিক বড় একটা ঢোক গেল। তার চোখ জোড়ার উপর মায়ের শরীরের উপর স্থির। সে অদ্ভুত এক নেশাতুর হাসি এসে বলল, সুইটার্ট, তুই কবে এত দেশপ্রেমী হলি রে? মা এক মনে চুল আশ্রাতে আশ্রাতে নির্লিপ্তগুলো মানে কৌশিক মিটিমিটি হাসলো। তার দৃষ্টি তখন মায়ের পিঠের উপর বিচরণ করছে। সে গদগদ হয়ে বলল, না মানে গাঢ় সবুজের মাঝে লাল ফিতার আভা, একদম ঠিক আমাদের জাতীয় পতাকার মতো লাগছে তোকে। উফ, তোকে যে এত সুন্দরী আর হট লাগছে এই পোশাকে, সুইটার্ট। মা এবার একটু ঘাড় ঘুরে বিরক্ত চোখে তাকালো। মাথা ঠিক আছে আপনার? কী সব আজে বাজে কথা বলছেন? আজে বাজে না রে পাগলি, তোকে দেখে আমার একটা গান মনে পড়ছে, দাঁড়া বলছি। মায়া বাধা দিয়ে বলল, দাঁড়াতে পারবো না, দেখছেন না আমি চুল আঁচড়াচ্ছি। এখন আপনার গান শোনার সময় নেই। কৌশিক বিছানায় গড়াগড়ি খেতে খেতে বলল, আরে তোকে দাঁড়াতে হবে না, তুই বসেই থাক, শুধু গানটা শোন। আচ্ছা বলেন, আমাকে দেখে কি এমন গান মনে পড়লো আপনার শুনি? কৌশিক গলা খাঁকড়ে দিয়ে তার নিজের ঢঙ্গে সুর তুলল, লাল সবুজের বিজয় নিশাল, তাই আমার হাতে তোর এই লাল ফিতাটা খুলে বেঁধে দে। মায়া এবার পুরোপুরি ভুরু কুচকে তাকালো, অবাক হয়ে বলল, লাল সবুজের গানটা এমন হলো কবে? আর আপনি কোন লাল ফিতার কথা বলছেন? হুঁ? কৌশিক চোখের ইশারায় মায়ের পোশাকের অন্তরাল দেখে বলল, গানের কথাটা বাদ দে তো যেন, ওই যে তোর ভেতরে ওটা দেখা যাচ্ছে না। ইস কি লজ্জা! মা এবার বেশ ঘাবড়ে গেল। সে নিজের ড্রেসটা এদিক ওদিক টেনে টুনে দেখালো, কিন্তু বিশেষ কিছু নজর এলো না। সে রাগত সে বলল, আমি আপনার জান নই, সো আমাকে ওই নামে ডাকবে না। আর ওইটা মানে কোনটা? কি দেখা যাচ্ছে? কই, আমি তো কিছু দেখছি না। কৌশিক বিছানায় উবুর হয়ে বালিশটা বুকের সাথে শক্ত করে চেপে ধরল। তার চোখে তখন এক আদিম খেলা। সে আমতা আমতা করে বলল, আরে ওই যে তোর ওইটার ওটা। মা এবার চরম রেগে গেল। ঝাঁঝালো গলা বলল, মুখ দিয়ে সবসময় অসভ্যের মতো কথা বেরোয়, এখন কেন ওইটার ওইটা করছেন? সরাসরি বলতে পারছেন না? কয়েকবার তো ইশারা দিলাম, আর বলতে পারবো না, আমার খুব শরম করছে। ইস, ওরে আমার লজ্জাবতা! আরে কৌশিক এবার আর নিজেকে সামলাতে পারল না। সে বিছানায় উল্টো হয়ে শুয়ে মায়ের চোখের দিকে তাকিয়ে অন্তত গভীর ও নেশাতুর কণ্ঠে ফিসফিসে বলল, তোর এই সবুজ নাইটি ড্রেসের ভিতরে লাল রঙের ইয়ের ফিতাটা কথা বলছিলাম, ওটা বারবার আমার দিকে উকি দিচ্ছে রে সুইটার, ওটা খুলে আমার হাতে বেঁধে দে না। মায়ের মুহূর্তের জন্য পাথর বনে গেল। কৌশিকের কথার অর্থ বুঝতে পেরে তার সারা শরীর অপমানে আর লজ্জায় কানায় কানায় ভরে এলো। সে দ্রুত পাশ থেকে একটা ওড়না নিয়ে ঠেকে ফেললো নিজেকে। সে লজ্জা মেশানোর আগে চিৎকার করে উঠল, কী বললেন আপনি? আপনাকে তো আমি
কৌশিক কোনো কথা না বললে মুচকে মুচকে হাসছে। কৌশিকের এমন লাগামহীন কথাবার্তা শুনে মায়ের মুখের রং লালচে হয়ে গেল। লজ্জা মিশ্রিত ছাপ যেন চোখে মুখে ফুটে উঠল। তবুও নিজেকে সামলে নিয়ে চুলগুলো সামনের দিক থেকে পিছন দিকে ঠেলে দিলে কাঁপা কাঁপা বলল, কী সব উল্টোপাল্টা বলছেন আপনি? আপনার মাথা ঠিক আছে? কৌশিক কোনো দিকে ভ্রুক্ষেপ না করে উত্তর দিল, আছে যান। তার আগে দে না ওইটার ফিতাটা খুলে হাতে পরিয়ে। মায়ের চোখ বিস্ফোরিত হয়ে গেল। বিরক্ত কণ্ঠে গাঢ় হলো তার কথাবার্তা। কী সব লাগাম ছাড়া কথাবার্তা বলছেন? আগে মুখে লাগাম লাগান, নির্লজ্জ পুরুষ। কৌশিক এবার ঠোঁটের কোণে বাঁকা হাসি ঝুলিয়ে একেবারে নির্লজ্জ স্বরে বলল, লাগাম তো নাই, লাগাম বিক্রি করে খেয়ে ফেলছি। এখন দে না যান প্লিজ। এমন উত্তর শুনে মায়ের বুকের ভিতরটা যেন ক্ষোভে জ্বলে উঠল। দাঁত কিচিয়ে রাগান্বিত দৃষ্টিতে তাকে বলল, অসভ্য লম্পট লোক কোথাকার। মায়া কথাটা শেষ করতে আচমকা কৌশিক বালিশটা সরিয়ে বিছানা থেকে নেমে পড়ল। তার চোখে তখন এক অদ্ভুত দৃষ্টি। আস্তে আস্তে এক পা দু পা করে মায়ের দিকে এগোতে লাগলো। কৌশিককে কাছে আসতে দেখতে মায়ের বুকের কেঁপে উঠল। ভয় আর অজানা এক কাঁপুনি তাকে আচ্ছন্ন করে নিল। কাঁপা কণ্ঠে বলল, এইভাবে আমার কাছে আসছেন কেন? কৌশিক কোনো উত্তর দিল না। তার পদক্ষেপ থামল না। মায়া আরও বিথর স্বরে বলল, এবার কিন্তু বেশি হচ্ছে কৌশিক ভাই, একদম আমার কাছে আসবে না। কথাটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কৌশিক একেবারে তার সামনে এসে দাঁড়ালো। চোখে মুখে সেই অচেনা গাম্ভীর্য, অথচ ঠোঁটে একরাশ নিরাবেগ ছাপ। ধীরে ধীরে সে হাত বাড়ালো মায়ের দিকে। নিজের দিকে কৌশিকের হাত আসতে দেখে মায়া আর সামলাতে পারল না। লজ্জার আবেশে চোখ শক্ত করে বন্ধ করে ফেলল। কাঁপা কাঁপা ঠোঁটে অস্ফুট স্বরে বলল, কি? কিন্তু কথা শেষ হওয়ার আগে কৌশিকের গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো, কী করছিস? চিরুনিটা দে তো। আমার এই ছোট ছোট চুলগুলো এলোমেলো হয়েছে, দেখতে পাচ্ছিস না? কৌশিকের এমন কথাতে মুহূর্তের মধ্যে মায়ের সমস্ত লজ্জা আবেশে মিলিয়ে গেল। অবাক দৃষ্টিতে সে চোখ মেলে তাকালো কৌশিকের দিকে। হয়ে গেল যেন পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইল। কৌশিক কোনো ভ্রুক্ষেপ ছাড়াই চিরুনি হাতে নিয়ে ছোট্ট ছোট চুলগুলো আঁচড়াতে আঁচড়াতে বলল, এইভাবে কি দেখছিস? মায়া তবু নির্বিকার, কোনো নড়াচড়া নেই, কোনো উত্তর নেই। অবশেষে বিরক্ত হয়ে কৌশিক ডান হাত মায়ের চোখের সামনে এনে জোরে একটা তুলি বাজল। চমকে উঠল মায়া। মুহূর্তে এসে ছিটকে একটু দূরে সরে গেল। বুক ধড়ফড় করছে। কৌশিক ভুরু কুঁচকে তাকালো তার দিকে। গলায় বিরক্তি আর বিস্ময় স্বরে বলল, এই যে হ্যালো, কি হয়েছে? মায়ের নরম স্বরে বলল, কই কিছু না তো। কৌশিক একটু ঝুঁকে প্রশ্ন ছুড়ে দিল, সত্যি কিছু না? মায়া বিরক্তি ভঙ্গিতে তাকিয়ে উত্তর দিল, কোনো কিছু হবার কথা ছিল নাকি? কৌশিককে ঠোঁটের কোণে স্লান এক হাসি খেলে গেল। গলা রহস্যমুখে স্বরে বলে, ছিল তো অনেক কিছু। ভুরু কুঁচকে উঠল মায়া, চোখে প্রশ্নের ছাপ। বলল, মানে? কৌশিক এক মুহূর্ত তার দিকে চেয়ে থেকে হালকা কাঁধ ঝাঁকালো। গলাটা যেন নিষ্প্রিয় হয়ে উঠল। কিছু না। কিছুক্ষণ নীরবতা। হঠাৎ নীরবতা থেকে কৌশিক মায়ের দিকে এক পলক দৃষ্টি নিক্ষেপ করে দুষ্ট ভঙ্গিতে বলল, আচ্ছা জান, তুই এত চিকন কেন? খাস না নাকি? মায়া কৌশিকের কথা শুনে কৌশিকের দিকে তাকায়। ভুরু কুঁচকে বলল, না খেয়ে আছে নাকি? মোটা না হলে আমি কি করব? কৌশিক মুচকে হেসে দুষ্ট স্বরে বলে, কী করবি মানে? এটা তো অনেক বড় সমস্যা তাহলে। তবে এই বড় সমস্যার সহজ ফর্মুলা একটাই আমার কাছে আছে, বুঝলি? মায়া কৌশিকের দিকে তাকিয়ে বলল, তা মোটা হওয়ার সহজ ফর্মুলাটা কি শুনি? কৌশিক ঠোঁটের কোণে দুষ্ট হেসে নেশাময় কণ্ঠে ফিসফিসে বলল, আমাকে বিয়ে করে নে, এমনি মোটা হয়ে যাবে। মায়া কৌশিকের এমন চাহনি দেখে ভুরু কুঁচকেল। বলল, কিছু বললেন? না তো, কিছু না। আচ্ছা তাহলে তাড়াতাড়ি বললেন কীভাবে মোটা হব? না থাক, তোকে মোটা হতে হবে না, তুই এমনি ঠিক আছিস। এই না, আপনি বললেন আমি চিকন। হ্যাঁ, তবে বেশি না, পারফেক্ট আছি। ও আচ্ছা, তাই বলেন। হুম। এরপর দুজনের মধ্যে আর কোনো কথা হলো না। কৌশিক গিয়ে বিছানায় উঠে সাইড থেকে একটা বালিশ টেনে নিল, পিঠের নিচে রেখে হেলান দিয়ে বসলো সে। চুপচাপ, কোনো শব্দ নেই, শুধু নীরবতা। ভেতরে টিকটিক ঘড়ির শব্দ শোনা যাচ্ছিল। সময় কেটে যাচ্ছিল ধীরে ধীরে। রাত তখন প্রায় 5টা ছুঁইছে, অথচ পাটোয়ারি বাড়িতে কৌশিক ঢুকেছিল রাত 1টা বাজে। এখনও সে যায়নি। মায়ের বেশ কিছুক্ষণ ধরে খেয়াল করলো কৌশিক বারবার তার দিকে তাকাচ্ছে, চোখে সেই দুষ্টুমি ভরা দৃষ্টি আর ঠোঁটে মিটিমিটি হাসি। প্রতিবারের মতো এবারও মায়ার গা জ্বলে উঠল। হঠাৎ করে সে নীরবতা ভেঙে বলল, আপনি আমাকে এইভাবে দেখে মিটিমিটি হাসছেন কেন? কৌশিক নিলিপ্ত অথচ ব্যঙ্গমাখা কণ্ঠে উত্তর দিল, তাতে তোর কী সমস্যা শুনি? তো আমার সমস্যা হবে না? আপনি আমাকে দেখে হাসবেন কেন? এমনি। মায়া ভ্রু কুঁচকে তাকালো। রাত কয়টা বাজে? 3টে 4টে হবে হয়তো।
অলরেডি 5টা বেজে গেছে, আপনি এখনও বাসায় যান না কেন? আপনার জন্য কি শান্তিতে আমি একটু ঘুমাতে পারবো না নাকি? আমার রাতের ঘুম হারাম করে আমাকে অশান্তিতে রেখে আর আমি তোকে শান্তিতে ঘুমোতে দেবো, এটা তুই ভাবলি কি করে? প্লিজ এখন চলে যান, একটু পরে সকাল হয়ে যাবে। হ্যাঁ সকাল হবে, ভালো কথা, তবে আমি যাচ্ছি না কোথাও। প্লিজ চলে যান। এভাবে একইভাবে রুমে একসাথে থাকলে কেউ দেখে নিলে অনেক বড় একটা সমস্যা হবে। প্লিজ এখন চলে যান কৌশিক ভাই। আচ্ছা যাব, তবে একটা শর্তে। কি? আগে বল তুই আমাকে ভালোবাসিস, তারপর যাব। না না, আমি আপনাকে ভালোবাসি না। কি বললি তুই? কেন শুনতে পাননি? তাহলে আবার বলছি, আমি আপনাকে ভালোবাসি না। মায়া কথাটা শেষ করতে না করতে কৌশিক এক লাফে বিছানা থেকে নেমে মায়ের কাছে গিয়ে মায়াকে কোলে তুলে নিল। তারপর মায়ের দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বুঝেছে তুই এক কথার মানুষ না। কীভাবে ভালোবাসা আদায় করে নিতে হয় এই কৌশিক চৌধুরী তা খুব ভালো করে জানে। সুইটহার্ট রেডি হ, তোকে এই কৌশিক মিস মায়া পাটোয়ারি থেকে মিসেস মায়া নীর কৌশিক চৌধুরী বানাবে। ঝড়ের বেগে কোলে নেওয়ার সাথে সাথে এমন গম্ভীর কণ্ঠে এমন কথা আসতে মায়ের পুরো শরীর ভরে থরথর করে কেঁপে উঠল। ভয়ে মায়া ভয়ে কেঁদে দিল, কাঁদো কাঁদো স্বরে বলল, ও কী করছেন কৌশিক ভাই? আমায় নিচে নামান প্লিজ। কৌশিক মায়ের দিকে হালকা ঝুঁকে ঘোর লাগা কণ্ঠে বলল, যান, আজকে আমাকে বাধা দিস না, বলে মায়াকে নিয়ে বিছানার দিকে এগোতে লাগলো। এদিকে মায়া থরথর করে কাঁপছে, বলল, প্লিজ কৌশিক ভাই, এমন কিছু করবেন না, আমাকে নিচে নামান। মায়ের কোনো কথা কৌশিক শুনছে না, মায়ার শুনতে না পারছে। মায়া অনেকভাবে কৌশিকের হাত থেকে ছোটার চেষ্টা করলো, কিন্তু কোলে থাকার কারণে কিছুই করতে পারল না। মায়া কাঁদো কাঁদো ভাঙা স্বরে বলল, কৌশিক ভাই, প্লিজ এমন করবেন না। আপনি আমাকে সত্যি করে ভালোবাসলে এগুলো মোটেই করতে পারতেন না। এগুলো শুধু আপনার পাগলামো, আর কিছুই না। আপনি যেটা করে ভালোবাসা প্রমাণ করতে চাচ্ছেন সেটাকে ভালোবাসা বলে না, জোর জবরদস্তি। আপনার এই পাগলামোগুলোকে ভালোবাসা বলে, ভালো লাগা বলে ভালোবাসা না। ভালো লাগা আর ভালোবাসা এক না কৌশিক ভাই, প্লিজ আমাকে ছেড়ে দিন, বলে মায়া কাঁদতে শুরু করলো। মায়ের এই কথাগুলো শুনে কৌশিক থমকে গেল, সাথে সাথে মায়াকে নিচে নামিয়ে দিল। মায়ের নিচে নামে কাঁদতে কাঁদতে কৌশিকের থেকে মুখ ঘুরিয়ে নিল। মায়ের মাত্র বলা কথাগুলো শুনে কৌশিকের বুক চিরে যাচ্ছিল। কি বললো? আমার এগুলোকে ভালোবাসা বলে না, পাগলামো বলে? কৌশিক নিজেকে কিছুটা সামনে নিয়ে মায়ের দিকে কিছুটা এগিয়ে গেল। মায়ের সামনে এসে হালকা চোখে তাচ্ছিল্যের একটা হাসি দিয়ে বলল, আচ্ছা মানলাম আমার এগুলোকে ভালোবাসা না, ভালো লাগা বা পাগলামি বলে, কিন্তু তুই আগে ভালো লাগা অবধি আয় না, তারপর না হয় একসাথে হাতে হাত রেখে হাঁটতে, ভালো লাগা থেকে ভালোবাসা দেওয়ার অবধি পৌঁছে যাবো। চল না দুজনে মিলে ভালো লাগার ব্যাপারটা একটা সুযোগ দিয়ে ভালোবাসায় পরিণত করি। মায়া চোখ মুছে কৌশিকের দিকে তাকালো। মায়া কিছু বলছে না দেখে কৌশিক আবার বলল, প্লিজ জান, রাজি হয়ে যা, একটা সুযোগ দে আমাকে, আমি যে তোকে ছাড়া বাঁচতে পারবো না। মায়া কোনো কথা বললো না। কৌশিক আবার বলল, প্লিজ একটা সুযোগ দে আমাকে, তোকে ভালোবাসার, তোকে আপন করে নেওয়ার, প্লিজ সুইট হার্ট, রাজি হয়ে যা। মায়া কৌশিককে ভালোবাসে, কিন্তু তা সে কখনো এইভাবে তার মনকে কাবু করে নেবে না সে ভাবতেও পারেনি। নিজের মনকে আর সামলাতে পারল না। এবার মায়া বড় করে একটা দীর্ঘশ্বাস ফেলে মিটিমিটি হাসি দিয়ে কৌশিকের চোখের দিকে তাকিয়ে বলল, কখনো ছেড়ে যাবেন না তো? তোকে হারানোর ভয় আমার ভিতরে প্রতিটা মুহূর্ত কাজ করে, তাই তো এমন করে সব সময় তোর সাথে পাগলামি করি, তোকে আগলে নিতে চাই, সেখানে ছেড়ে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। কৌশিকের কথা শুনে মায়ের চোখের পানি খেলে গেল, গাল বেয়ে এক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল মেঝেতে। সে হাত দিয়ে মুছে চোখে চোখ রেখে বলল, রাজি আমি। মায়ের উত্তর শুনে কৌশিক কিছুক্ষণের জন্য থমকে উঠল, পরের মধ্যে কৌশিক খুশিতে মায়াকে পাজাগুলো করে তুলে নিল। কোলে নেওয়ার সাথে সাথে মায়াকে নিয়ে ঘুরতে লাগলো। মায়ের সাথে সাথে বলে উঠল, আরে আরে কী করছেন, পড়ে যাবো তো। মায়ের একটা কথাও কৌশিক শুনল না। মায়া কৌশিকের এমন কাণ্ড দেখে থমকে রইল, কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে রইল কৌশিকের দিকে। অতঃপর কৌশিকের এমন কাণ্ড দেখে মায়া বলল, এই কি করছেন কি, সবাই জেগে যাবে তো, চুপ করুন। আজ আমাকে চুপ করাস না জান, আজ আমাকে মন খুলে আনন্দটা উপভোগ করতে দে। আপনার এই আনন্দ আর হাসি না আমাদের দুজনের গলায় ফাঁসি হয়ে যায়। কিন্তু কৌশিক এবারে কোনো কথা শুনল না। মায়া এবার একটু ধমকের স্বরে বলল, এবার আপনি চুপ করুন আর নিচে নামান আমাকে। মায়া কথাটা শেষ হতে কৌশিক মায়াকে নিচে নামিয়ে দিল। পর মুহূর্তে মায়াকে
চমকে দিয়ে শক্ত করে নিজের বুকের সাথে জাপটে ধরিয়ে রইল কৌশিক। মায়া কি করবে কি বলবে বুঝে ওঠার আগে সেও কৌশিককে তার বুকে আগলে নিল। বাইরে দরজার বাইরে থেকে ভেসে আসা সেই ডাকে হঠাৎ ছুরির মতো কেটে গেল মুহূর্তের জাদুটা। মায়ের চোখের সামনে থেকে মিলিয়ে গেল সমস্ত স্বপ্নের কুয়াশা। নিমেষের মধ্যে ভেঙে পড়ল সেই মোহের আবরণ। নিজেকে এই অবস্থায় দেখে সে বেশ ঘাবড়ে গেল। বুকের ভেতরটা ভয় আর লজ্জায় একসাথে আশ্রয় পড়তে লাগলো। কাঁপা কাঁপা গলা বলল, কী করছেন কৌশিক ভাই? ছাড়ুন আমাকে, মনে হয় আম্মু আসছে। কিন্তু তার কথাটা যেন কৌশিকের কানে পর্যন্ত পৌঁছালো না। হয়তো পৌঁছানোর কথা না, কারণ এই মুহূর্তে কৌশিক নিজের হুঁশ বুদ্ধির মধ্যে নেই। যেন সে অন্য এক জগতে হারিয়ে গেছে, যেখানে কেবল আছে মায়া আর মায়ের অস্তিত্ব। পাগলের মতো ঠোঁট খুঁজে বেড়াচ্ছে মায়ের চুলের ভেতর, একের পর এক চুমু খাচ্ছে, যেন প্রতিটি নিঃশ্বাস সে নিজের সমস্ত আকুলতাকে ঢেলে দিতে চাইছে। মায়া বারবার তাকে ঠেলতে চেষ্টা করছে, বারবার নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছে, কিন্তু কৌশিকের সেই শক্ত বাহু থেকে মুক্ত হওয়া যেন অসম্ভব হয়ে উঠছে। ঠিক তখনই দরজার ওপাশ থেকে আরও পরিচিত কণ্ঠস্বর ভেসে আসলো, এবার স্পষ্ট আরও জোরে। দেখো কাণ্ড, সকাল 7টা বেজে গেছে আর এই মহারানী পড়ে পড়ে ঘুমাচ্ছে। এই মায়া, মায়া, ঘুম থেকে ওঠ মা, উঠে আমাকে একটু রান্নায় সাহায্য কর। মায়ের গলার কাছে থেকে ভেসে আসতে মায়ের বুকের ভেতরটা যেন কেঁপে উঠল। ভয়ে কাঁপা কাঁপা হাতে কৌশিকের কাঁধে চাপ দিল। কাপা বলল, কৌশিক ভাই শুনতে ছাড়ুন আমাকে, শুনতে পাচ্ছেন না আম্মু ডাকছে? আপনি এখন থেকে চলে যান, আমাদের এইভাবে একসাথে একই রুমে দেখলে সমস্যা হবে। কৌশিক তখনও যেন অন্য জগতে। ধীরে ধীরে মুখটা তুলে মায়ের চোখের দিকে তাকালো। চোখের নেশার ঠোঁটে এক অদ্ভুত হাসি নিয়ে বলল, দেখলে ভালোই হবে। মায়া অবাক হয়ে তাকিয়ে ভয়, রাগ আর অবিশ্বাস গলায় কেঁপে ওঠে। বলল, মাথা ঠিক আছে আপনার? কৌশিক হালকা এসে ফিসফিস করে বলল, জান দেখতে পাচ্ছিস না একটা গুরুত্বপূর্ণ কাজ করছি, আমাকে জ্বালাস না তো। গুরুত্বপূর্ণ না ছাই, ছাড়ুন তো। না, ছাড়বো না। কৌশিকের এই জেদি স্বর মায়ের গলা শুকিয়ে এলো বাইরে থেকে। এবার মায়ের কণ্ঠ আরও তীক্ষ্ণ আর রাগান্বিত হয়ে ভেসে এলো। কী হলো মায়া, কথা বলছিস না কেন? আর দরজা খুলতে এত সময় লাগছে কেন? তাড়াতাড়ি খোল। মায়ার গাল বেয়ে ঠান্ডা ঘাম গড়িয়ে পড়তে লাগলো। সে বুঝতে পারল আর এক মুহূর্ত দেরি হলে সব শেষ। রিসেপশন এতটাই বেড়ে গেছে যে মনে হচ্ছিল মা বাইরে থেকে শুনে ফেলবে। গিলতে কষ্ট থাকা লালা গিলে আমতা আমতা করে বলল, একটু দাঁড়াও, আসছি আম্মু, আসছি। তাড়াতাড়ি খোল। মায়া এবার কৌশিকের চোখে চোখ রেখে অথচ কাপা গলে বলল, শুনতে পাচ্ছেন না? ছাড়ুন আমায়, আর এখনই এখান থেকে চলে যান, না হলে পরে বড় কোনো সমস্যা হবে। কৌশিকের মুখের হাসি হঠাৎ মিলিয়ে গেল। সে ভুরু কুঁচকে গভীরভাবে মায়ের দিকে তাকিয়ে বলল, তাড়িয়ে দিচ্ছি জামাই? মায়া তাড়াতাড়ি মাথা নেড়ে বলল, না তাড়াচ্ছি না, আপাতত এখন যেতে বলছে। আপনি একটু বোঝার চেষ্টা করুন। এখন যদি এইভাবে আম্মু আমাদের একসাথে দেখে ফেলে তাহলে খুব বড় বিপদ হবে। প্লিজ বোঝার চেষ্টা করুন। কৌশিক এবার বিরক্ত মুখে দরজার দিকে তাকালো। বাইরের ডাক যেন তার মেজাজ পুরোপুরি নষ্ট করল। এই সাত সকালে হবু শাশুড়ি মায়ের এখন এন্ট্রি দিতে হলো। একটু পর এলে কী এমন ক্ষতি হলো? রোমান্টিক সিনের আসল কাজটা শুরু হওয়ার সময় হাজির। আমার মুডের পুরো 12টা বাজে। ধুর, ভাল লাগে না আর। বিরক্ত করে গজগজ করতে করতে সে পাশে রাখা শার্টটা তুলে নিল, কাঁধে ঝুলিয়ে মায়ের শরীর ছেড়ে উঠে দাঁড়ালো। কৌশিক উঠতে মায়ের যেন হুঁশ ফিরে পেল। দ্রুত শুয়ে থাকা অবস্থায় নিজের আধখোলা নাইট ড্রেসটা ঠিক করতে শুরু করলো। ওই দৃশ্যটা চোখে পড়তে কৌশিকের চোখ প্রায় কপালে উঠে গেল। গালে হাত রেখে সে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল মায়ের দিকে। তারপর ঠোঁটের কোনো এক দুষ্টু হাসি দিয়ে বলল, উফ জান, তোকে এই হট আর সেক্সি দেখতে লাগছে। উফ, মনে হচ্ছে সব আওয়াজ, সব বাধা ভুলে তোকে এখনই। মায়ের বিরক্তিতে ভুরু কুঁচকে তাকালো, তারপর বলল, চুপ। যদি আর একটা কথা বলেন তাহলে এখনই বালি চাপা দিয়ে মারবো আপনাকে। সব সময় মুখে খালি বাজে কথা, অসভ্য লোক কোথাকার। কৌশিক হাসতে হাসতে বলল, মার না ওই কোমল হাতে, এক্ষুনি আমাকে মেরে ফেল না। একবার পুরোপুরিভাবে কন্ট্রোল হারলে এই কৌশিকের হাত থেকে তোর আর রক্ষা নেই। তাই এক্ষুনি মেরে ফেল আমাকে। ডায়লগবাজি বাদ দিয়ে এখান থেকে ফুটেন তাড়াতাড়ি। যাচ্ছি তো, এত পাগল হচ্ছিস কেন? তোকে এই অবস্থায় একটু মন ভরে দেখতে দে তো। মায়া গাল ফুলিয়ে চোখ বড় বড় করে তাকিয়ে বলল, বিয়ের পর মন ভরে দেখে নিন, এখন যান। সে তো দেখবো, সাথে আরও অনেক কিছুই করব। কৌশিকের কথায় মায়া বেশ লজ্জা পেল। ইস, হয়েছে হয়েছে, এখন এখান থেকে যান। এই কথা বলার সাথে সাথে মায়া
খাট থেকে নেমে দাঁড়ালো, কিন্তু তার পরের মুহূর্তে যেন স্বপ্নের মতো ঘটে গেল। মায়া কিছু বুঝে ওঠার আগে কৌশিক এগিয়ে এসে তার শক্ত করে জড়িয়ে ধরলো আর নিমেষে মায়ের ঠোঁটে রেখে এক অপ্রত্যাশিত চুমু। হঠাৎ ঘটনার অভিব্যক্তিতে মায়ের চোখ বড় বড় হয়ে গেল। সে কিছু বুঝে ওঠার আগে কৌশিক পেছনে সরে গেল, দরজার দিকে পা বাড়ল। যেতে চেয়ে একবার ফিরে তাকিয়ে মুচকে এসে বলল, সুইটহার্ট, নিজের খেয়াল রাখিস। আর দরজাটা খোলার আগে আয়নায় নিজেকে একবার দেখে নিস, তোর জন্য মঙ্গল। এই বলে কৌশিক রুমের পেছনে জানলাটা খুব বেরিয়ে গেল। এদিকে মায়া স্থির হয়ে দাঁড়িয়ে রইল, যেন সময়টাই থমকে গেছে। তার মুখে এখনও কৌশিকের চুমুর উষ্ণতার স্পন্দন যেন একটু দূরত্বে চলছে। কিছুক্ষণ পর নিজের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, যা বাবা, এটা কি হলো? সে এখন দাঁড়িয়ে আছে দরজার সামনে, নিজের অনুভূতিগুলো সামলানোর চেষ্টা করছে। লজ্জা, অবাক হওয়া আর কোথাও যেন একটুখানি আনন্দের ঢেউ মিশে গেছে তার। ঠিক তখনই রুমের বাইরে থেকে ভেসে এলো রাগান্বিত স্বরে ভরা পরিচিত কারো কণ্ঠ। এই মায়া! হঠাৎ এমন ডাকে মায়ের চমকে উঠল, বুকের ভেতরটা যেন ধক করে উঠল তার। কারো উপস্থিতির জন্য আচমকাই টের পেয়ে গেল, দ্রুত নড়ে উঠল সে। তাড়াতাড়ি হাত দিয়ে এলোমেলো হয়ে যাওয়া চুলগুলো গুছিয়ে নিয়ে নাইট ড্রেসটা ঠিক করে পড়ল শরীরে। তারপর একটু দ্বিধায় পা টিপে টিপে দরজার দিকে এগিয়ে গিয়ে সাবধানে কপাট খুলল। দরজা খুলতে হনহন করে ভেতরে ঢুকে এলেন রুবিনা পাটোয়ারি। চোখে মুখে রাগ যেন আগুনের মতো জ্বলছে, কপালে ভাঁজ গাঢ় হয়ে উঠছে। মায়ের দিকে তাকে কটমট করে বলে উঠল, কিরে, এত সময় নিলি কেন দরজা খুলতে? মায়ের মুখ শুকিয়ে গেল। হঠাৎ এই ঝোড়ো প্রশ্নের সে যেন প্রস্তুত ছিল না। গলা কাঁপতে কাঁপতে কিছু একটা বলার চেষ্টা করলো। আসলে মা? রুবিনা ততক্ষণে উত্তেজিত হয়ে উঠল, গলা একটু উঁচু করে বলল, কি আসলে মা আসলে মা করছিস? দরজা খুলতে এত দেরি কেন সেটা আগে বল। মায়া আরও বেশি গুলিয়ে ফেলল, হাত পা ঠান্ডা হয়েছে তবু তোত্তাতে আসলে মা হয়েছেটা রুবিনা কথা শেষ করতে দিল না, যেন কথার মাঝে কেটে দিলেন ধারালো স্বরে বলল, ওই আসলে মা ঠিক করে বল। মায়ের এই রাগান্বিত রূপ দেখে মায়া বেশ ভয় পেয়ে গেল। সে কিছু বলতে যাবে, ঠিক তখনই রুবিনা পাটে হঠাৎ আরও কাছে এসে দাঁড়ালো। তার কড়া চোখে যেন আগুন জ্বলছে। ধীরে ধীরে হাত বাড়িয়ে মায়ের ঘাড় থেকে চুলগুলো সরিয়ে গম্ভীর গলায় জিজ্ঞাসা করলো, এগুলো কিসের দাগ মায়া? মায়া হতভম্ব করলো, তোতলা তোতলা বলল, কোনগুলো আম্মু? রুবিনা পাটোয়ারি এবার মায়ের এক হাত শক্ত করে টেনে এনে আয়নার সামনে দাঁড় করলো। আঙুল দিয়ে ঘাড়ের দিকে ইশারা করে বলল, এগুলো? সত্যি করে বল, কিসের দাগ এগুলো? আয়নায় নিজের এমন প্রতিচ্ছবি দেখে মায়ের জন্য স্তব্ধ হয়ে গেল। ঘাড়ে স্পষ্ট লালচে দাগ, যা সে আগে খেয়াল করেনি। এক পলক তার চোখের সামনে ভেসে উঠল কৌশিকের মুখ। আর ঠিক তখনই মনে পড়ে গেল কৌশিকের বলা কথা। বুকের ভেতরটা কেঁপে উঠল তার। মনে মনে নিঃশব্দে ফিসফিস করে, ইস, এটা আমি কি করে ফেললাম? পুরো পিঠ থেকে শুরু করে ঘাড়, গলা, সব জায়গায় লাল ছোপ ছোপ দাগ বসে আছে। আয়নার সামনে দাঁড়িয়ে মায়ের নিজের শরীরকে একবার ডান একবার বাঁ দিকে ডান দিকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখল। প্রতিটি জাগ যেন তার বুকের ভেতরটা কাঁপিয়ে দিচ্ছে। রুবিনা চৌধুরী পাটোয়ারির চোখ রক্তলাল। তিনি এবার আগের চেয়েও বেশি রাগান্বিত স্বরে বললেন, কি হয়েছে বলছিস না কেন? এগুলো কিসের দাগ? মায়ের গলা শুকিয়ে এলো, তার বুক ধড়ফড় করছে। এখন সে কি বলবে তার আম্মুকে? কাঁদো কাঁদো চোখে নিজেকে কোনো মতো সামলে নিয়ে আস্তে করে বলল, আসলে দেখ মায়া, কোনো মিথ্যে বলবি না, সত্যি করে বল, এগুলো কিসের দাগ? এমন সময় হঠাৎ করে জোরে জোরে চিৎকার করে দরজা ঠেলে জোরে জোরে পা ফেলে মায়ের ঘরে ঢুকলেন অমিতাভ পাটোয়ারি, মায়ের বাবা। তার আগমনে ঘরের নীরবতা মুহূর্তে ভেঙে গেল। রুবিনা পাটোয়ারি কপাল কুঁচকে বিরক্ত সে বললেন, কী হয়েছে? এত জোরে জোরে চেঁচাচ্ছেন কেন? অমিতাভ পাটোয়ারি হাঁপাতে হাঁপাতে বললেন, কালকে রাতে খিচুড়ি বেগুন দিয়েছিলে তুমি, তাই না? হ্যাঁ, দিয়েছিলাম। কেন, কী হয়েছে? কী হয়েছে সেটা বলো। বলেই তিনি একটানে শরীর থেকে পাঞ্জাবিটা খুলে মেঝেতে ফেলে দিলেন। নিচের ত্বকে লালচে ছোপ ছোপ দাগ ছড়িয়েছে। রুবিনা পাটোয়ারি অবাক হয়ে বললেন, সে কি, আপনার পুরো শরীর এমন লাল লাল কিসের দাগ? তুমি জানতে না বেগুনে আমার অ্যালার্জি আছে? রুবিনার মুখে বিবর্ণ হয়ে গেল, মনেই ছিল না আমার। ঠিক তখনই অমিতাভ পাটোয়ারি দৃষ্টি পড়ল মায়ের দিকে। কিছুটা উদ্বিগ্ন হয়ে তিনি এগিয়ে এলেন। এ মা, তোর কি হয়েছে? মায়ের জন্য এই একটা প্রশ্নের অপেক্ষা ছিল। সে সুযোগটা কাজে লাগিয়ে তড়িঘড়ি, কি আর হবে বাবা, তোমার মতো আমারও তো বেগুনি অ্যালার্জি আছে, ভুলে গেছো? এই জন্য বলি, খিচুড়ি খাওয়ার পরপর থেকে শরীরটা অদ্ভুত লাগছে। সকালে উঠে থেকে পুরো শরীর জুড়ে দাগ ভরে গেছে। আম্মু না দেখালেই তো আমি বুঝতে পারতাম না। ধন্যবাদ আম্মু। মায়ের কথাটা শুনে রুবিনা পাটোয়ারি ভুরু কুঁচকে তাকালো। তাহলে এই কথাটা বলতে তোমার এত সময় লাগছিল কেন? তুমি বলার সুযোগ দিলে কখন দিলে আম্মু? এসেই তো ধমকাতে শুরু করে দিলে। মেয়ের মুখে এমন কথা শুনে অমিতাভ পাটোয়ারি রুবিনার দিকে
পাটোয়ারির দিকে তাকিয়ে উঁচু গলা বলেন, আমার 10টা না 5টা না একটা মাত্র মেয়ে, আর তুমি তাকে বকছো? কেন বকছো মায়াকে? আসলে কি আসলে কেন বকছো আমার চাঁদের টুকরো মেয়েকে, বলো? রুবিনের চোখে রাগ আর অভিমান জমে উঠল। হ্যাঁ, আপনারই তো মেয়ে, আমার তো কিছু লাগে না, তাই না? এই বলে তিনি হনহন করে রুম থেকে বেরিয়ে গেলেন। অমিতাভ মায়ের দিকে তাকিয়ে নরম গলে বলল, তোর তো দেখছি আমার থেকে বেশি অ্যালার্জি হয়েছে। যা মা, আগে ফ্রেশ হয়ে নে, তারপর খাবার খেয়ে ওষুধ খেয়ে নিস, তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। বলে কথাটা বলে অমিতাভ পাটোয়ারি ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে গেলেন। মায়ের সাথে সাথে সমস্ত শরীরের ভার ফেলে দিয়ে বিছানায় উপর এতক্ষণে বুকের ভিতরে যেন ঝড় বইছিল। বড় বড় করে নিঃশ্বাস নিচ্ছে, নেবে না কেন? ধরা পড়তে পড়তে কোনো রকম বেঁচে গেছে। এতক্ষণ তার শরীরে ভয় আর আতঙ্ক শক্ত হয়ে গেছিল, এখন একটু স্বস্তি পেতে শুরু করছে। গভীর একটা শ্বাস টান টেনে আস্তে করে বিড়বিড় করে বলল, উহ, এই যাত্রায় বেঁচে গেলাম, না হলে আজ যে কী থেকে কী হয়ে যেত। সব ওই অসভ্য লোকটার দোষ। আর একটা যদি খালি ছোঁয়ার চেষ্টা করে না, হাত কেটে ফ্রিজে রেখে দেবো আমি, অসভ্য লোকটা। রাগে গরম হয়ে উঠছে মায়ের চোখ মুখ। কথা বলে বিছানা থেকে উঠে আলমারির কাছে গিয়ে একটা তোয়ালে নিয়ে চলে গেল। এরপর সোজা চলে গেল ওয়াশরুমে, শাওয়ার রুমে। শাওয়ার নেওয়া শেষ। বেশ কিছুক্ষণ পর বের হলো, তখনও তার ভেজা চুল জড়ানো, তোয়ালে আর পরনে লাল গোল জামা। চুল থেকে টপ টপ করে পানি ঝরছে। আয়নার সামনে দাঁড়িয়ে ধীরে ধীরে সময় নিয়ে ভেজা চুলগুলো শুকিয়ে নিল সে। তারপর পরিপাটি হয়ে নিজেকে ঠিক করে করে নিয়ে এক নিঃশ্বাসে বলে, যাই বাবা, একবার আম্মুকে রান্নায় সাহায্য করতে হবে। এই বলে মায়া নিজের বেরিয়ে গেল রুম থেকে। সকাল 10টা, রাস্তায় অস্বাভাবিক রকমের ফাঁকা। তাই ঠিক সময় মতো কৌশিক চৌধুরী বাড়ির গেটের সামনে এসে দাঁড়ালো। গেটের সামনে দাঁড়িয়ে চারপাশে সতর্কতা চোখে তাকালো সে। সে কিছু খুঁজছে। চারিদিকটা ফাঁকা দেখে ঠোঁটের কোণে হালকা হাসি টেনে পেরিয়ে বাড়ির সদর দরজার সামনে এসে দরজাটা একটু খুলে এক নজর দেখে নিল। যাক বাবা, কেউ নেই। না হলে এখন হাজারটা প্রশ্নের সম্মুখীন হতে হলো। স্বস্তির নিঃশ্বাস ফেলে কৌশিক গেট ঠেলে ভিতরে ঢুকে পড়ল। একদম সোজা পা পড়ল নিজের রুমের দিকে। পায়ের আওয়াজ একটু জোরেই পড়ছে, যেন ইচ্ছে করে দ্রুত সেখানে পৌঁছাতে চেয়েছে। যেই মাত্র সিঁড়ির প্রথম থেকে পা রাখলো, ঠিক সেই মুহূর্তে পেছন থেকে ভেসে এলো এক চেনা কণ্ঠস্বর। এইভাবে চারপাশে উঁকিঝুঁকি মেরে নিজের রুমে যাওয়া হচ্ছে নাকি? কথাটা কানে যেতে কৌশিক হঠাৎ পেছনে ঘুরে তাকালো। চোখের সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখে সে কিছুটা চমকে উঠল। অবাক দৃষ্টিতে তাকিয়ে বলল, আরে রোহিত, তুই? না মানে তুই কখন আসলি? রোহিত ঠোঁটে এক চওড়া মুচকি হাসি টেনে শান্ত গলা বলল, গতকাল রাতে। কাল রাতে বাড়ি আসলো, অথচ আমি জানলাম না? আমাকে ফোন করে জানানো দরকার মনে করলেন না নাকি? রোহিত এবার একটু হেসে বলল, আরে ভাইয়া, ফোনটা চেক করে দেখো, কতটা ফোন করছি তোমাকে। বাড়িতে পা রাখার আগে তোমাকে সবার আগে ফোন দিয়েছিলাম, কিন্তু তোমাকে পাইনি। রোহিতের কথা শুনে কৌশিক যেন একটু অপ্রস্তুত হলো। তাড়াতাড়ি পকেট থেকে ফোন বের করে অন করতে দেখলো প্রায় 15-20টা মিস কল পড়ে আছে রোহিতের। নিজের অমনোযোগিতায় হেসে ফেলল, আরে ভাই, আমি তো মিস করে ফেলছি সব। সরি ব্রো। রোহিত চোখ কুঁচকে ভ্রু উঁচু করে নাটকীয় মতো, ওরে ওরে, কেউ পানি দে, ভাবা যায় কৌশিক ভাই আমাকে সরি বলছে? এত পরিবর্তন কেমনে কি ভাইয়া? কৌশিক হেসে মাথা নাড়ল। তোর এই মজা করার স্বভাবটা এখনো গেল না দেখছি। ওইসব কথা বাদ দে, আগে এটা বলতো কালকে সারা রাত কোথায় ছিলি? রোহিত কিছু বলার আগে কৌশিক কিছু বলার আগে রোহিত কৌতূহল চোখে তাকে জিজ্ঞেস করলো, নিশ্চয়ই আমার ভাবির সাথে ছিলি, তাই না ভাইয়া? কৌশিক বিনা দ্বিধায় মাথা নাড়ল। হ্যাঁ। রোহিতের মুখে খুশির ঝিলিক ছড়িয়ে গেল। ও গ্রেট। তার নাম কি আমার ভাবির? আর কবে দেখা করেছো আমার সাথে? সঠিক সময় হলে বলবো, এখন তুই রুমে যা, আর আমি ফ্রেশ হয়ে আসি। কৌশিক কথাটা বলে সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠতে শুরু করলো। কয়েক পা ওঠার পর হঠাৎ পেছন ফিরে রোহিতের দিকে তাকিয়ে বলল, থ্যাঙ্কস। রোহিত ভুরু কুচকে অবাক হয়ে জিজ্ঞাসা করল, কিসের জন্য? কৌশিক হালকা হাসি দিয়ে বলল, এই যে বাড়িতে এসে আমার রাতে না আসার বিষয়টা যেভাবে হোক ধামাচাপা দিয়ে সামলে নিলি তার জন্য। রোহিত আরও অবাক হয়ে বলল, তুমি বুঝলে কীভাবে? কৌশিক মুচকি হেসে শান্ত গলায় উত্তর দিল, আরে ভাই, আমি তোর বড় ভাইও, তোর থেকে একটু হলেও বেশি বুঝি। আচ্ছা, আমি ফ্রেশ হয়েছি। এই কথা বলে কৌশিক হনহন করে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। রোহিত আর কোনো কথা না বাড়িয়ে সোজা নিজের রুমে চলে গেল। কৌশিক নিজের রুমে দরজা খুলে ভেতরে ঢুকলো। ঢোকার সাথে সাথে দরজাটা টেনে বন্ধ করে দিল। তারপর পকেট থেকে ফোনটা বের করে চার্জে লাগিয়ে রাখলো। এক হাতে আলমারির উপর থেকে
তোয়ালাটা নিয়ে সোজা ওয়াশরুমে ঢুকে গেল শাওয়ার নেওয়ার জন্য। ওহ, ঠান্ডা পানির নিচে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে মাথা ঠান্ডা করে বেরিয়ে এলো কৌশিক। তোয়ালে মুড়িয়ে শরীরটা শুকিয়ে নিল। তারপর ওয়ার্ড্রপ খুলে কালো রঙের প্যান্ট আর সাদা শার্ট বের করে নিল। প্যান্ট পরে শার্টটা প্যান্টের ভিতরে ইন করে ঠিকঠাক নিল। আঙ্গুলের ছোঁয়া চুলগুলো সামান্য স্টাইল করে আয়নায় নিজেকে একবার দেখে নিল। ঠিক তখনই রুম থেকে বের হওয়ার আগে মুহূর্তে দরজা খুলে ভেতরে ঢুকলো মহিমা চৌধুরী, কৌশিকের মা। হঠাৎ মাকে সামনে দেখে কৌশিক অবাক হয়ে বললেন, আম্মু তুমি এখানে? মহিমা চৌধুরী হালকা হাসে মুচকি এসে ধীর করে বলেন, হ্যাঁ, সারা রাত কোথায় ছিলে? বন্ধুদের বাসায় ছিলাম। আম্মু কেন, কি হয়েছে? কোথাও যাওয়ার আগে বলে যাবে না? আমাদের বুঝি চিন্তা হয় না তোমাকে নিয়ে? আসলে আম্মু ফোনে। কৌশিক কথা শেষ করার আগে মহিমা চৌধুরী তাকে থামিয়ে দিয়ে শান্ত করলেন, বুঝেছি। আচ্ছা শোনো, এখন থেকে কোথাও যাওয়ার আগে অন্তত আমাদের বলে যাবে, কেমন? এখন চলো খাবার খেয়ে নাও। এই বলে মহিমা চৌধুরী ঘর থেকে বেরিয়ে গেলেন। কৌশিক আর কিছু না বলে নিঃশব্দে মায়ের পিছু পিছু হাঁটতে লাগলো। দুজনে একসাথে নিচে নেমে এলো। নিচে এসে কৌশিক সরাসরি খাবার টেবিলের দিকে চেয়ার টেনে বসে পড়ল। কৌশিক চামচটা হাতে নিয়ে প্রশ্ন করল, আম্মু আব্বু কোথায়? মহিমা চৌধুরী খাবার বাড়তে বাড়তে উত্তর দিলেন, কোথায় আবার যাবে, অফিসে গেছেন উনি। কৌশিক মুখে খাবার তুলে নিতে নিতে ধীর গলে বলে, ও। মহিমা চৌধুরী খাবার পরিবেশন শেষ করে চুপচাপ চেয়ার টেনে বসলেন। কিছুক্ষণ কৌশিকের দিকে তাকিয়ে দেখে কিন্তু গম্ভীর গল্পে, এইভাবে আর কতদিন কৌশিক? তোমার আব্বুর সাথে কোম্পানিতে যোগ দিয়ে কাজের চাপটা একটু কমাও এবার। কৌশিক চামচটা নামিয়ে রেখে নিঃশ্বাস ফেলল, ও আম্মু, আমার এসব ভালো লাগে না। স্কুলে মতো রুটিন মেপে প্রতিদিন অফিসে যাওয়া আমার পক্ষে সম্ভব না। তাহলে নিজে কিছু একটা করো, সঠিক সময় হলেও করব। আর আমাকে এই বিষয়ে এত চাপ দিও না। সঠিক সময় কবে হবে? বয়স তো আর কম হলো না। এই তো জানুয়ারি মাসের 1 তারিখে 26-এ পার হবে। ও আম্মু, বয়সের সাথে কাজের আবার কি সম্পর্ক? মহিমা চৌধুরীর মুখটা কেমন যেন গম্ভীর হয়ে গেল। ভুরু কুচকে বলো, তোমাকে বোঝানো আমার পক্ষে আর সম্ভব না, যা ইচ্ছে তাই করোগে। কৌশিক হালকা হেসে বলল, সম্ভব না হলে একটা বৌমা নিয়ে আসেন আম্মাজান, পরে শাশুড়ি আর বউ মিলে আমাকে বসে বুঝিয়ে দেন। মহিমা চৌধুরী কড়া স্বরে বললেন, কোন মেয়ে তোমার মতো বেকার ছেলেকে বিয়ে করবে শুনি? কৌশিক আবার হাসলো, বেকার কোথায়, আপনারা আছেন তো। আমরা এই আছি বলে চলে যাবো, পরে কী হবে? ও আম্মাজান, কিসের আজে বাজে কথা বলছেন আপনি? ঠিক তখনই হঠাৎ রোহিত এসে হাজির হলো। সে কিছু বলার আগে মহিমা চৌধুরী বললেন, রোহিতকে দেখে কিছু শেখো, তোর 1 বছর ছোট হয়ে সে সব কাজ করছে আর তুই। রোহিত কৌশিকের পাশে দাঁড়িয়ে দুষ্টু ভরা হাসি নিয়ে বলল, ও কাকি, আপনি এত চিন্তা করছেন কেন? পারলে ভাইয়ের একটা বিয়ে দিয়ে দেন। উঠতে বসতে যখন ভাবির কাছে কথা শুনবে তখন সব সমস্যার সমাধান হয়ে যাবে। বলবে তো তখন, যখন কেউ একে বিয়ে করতে রাজি হবে। রোহিত তুই বল, এমন বেকার ছেলেকে কে বিয়ে করবে? খাবার খাওয়া শেষে কৌশিক শান্তভাবে উঠে এসে ওয়াশ বেসিনের দিকে হাত ধুয়ে তোয়ালে দিয়ে মুছতে মুছতে বলল, তোমার কথা হয়েছে, হয়ে থাকলে আমি কি এখন যেতে পারি? মহিমা চৌধুরী ভুরু কুচকে রাগান্বিত করে বলল, সব কথা মজা করে উড়িয়ে দেওয়ার নামে কি কৌশিক? হায় আল্লাহ, এই ছেলেকে নিয়ে আমি কী করব? কৌশিক অবলীলায় কাজ ঝাঁকে উত্তর দিল, কী আর করবেন? একটু আগে রোহিত বলল বিয়ে করে দিতে, তাহলে ওইটাই করে দিন। যদি একটু বউয়ের পাল্লা পরে ঠিক হয়। নিজের মায়ের সামনে নিজের বিয়ের কথা বলতে বিন্দুমাত্র লজ্জা কাজ করছে না তোমার? কৌশিক হেসে বলল, আম্মু ছোটোবেলায় কটকটি কিনে খেতাম, মনে আছে? হ্যাঁ আছে। কিন্তু এখন এই কথা কেন? আসলে আম্মু হয়েছেটা কি জানো, একবার কটকটি খাওয়ার লোভে লজ্জা শরম সব ভুলে বিক্রি করে ফেলেছিলাম কটকটি খাওয়ার জন্য। তারপর থেকে। কৌশিক কথাটা শেষ হওয়ার আগে রোহিত খিলখিল করে হেসে উঠল। তার হাসি থেকে মহিমা চৌধুরী কড়া করে বললেন, এইভাবে আর না হেসে বোঝাও তোমার ভাইকে। কথাটা শেষ করতে তিনি চলে গেলেন। মহিমা চৌধুরী চলে যেতে রোহিতের মুখের এক চিলতা হাসি নিয়ে বলল, কৌশিক ভাই কাকে ভুল বলেনি, এবার কিছু একটা করো। কৌশিক ভুরু কুচকে বলল, এখন তুই শুরু করলো না মা। রোহিত কথা শেষ করার আগে কৌশিকের গলা উঁচু করে বলল, একদম আমাকে এসব ফালতু জ্ঞান দিতে আসবি না। এসব জ্ঞান তোর কাছে রাখ, না হলে নাক বরাবর এমন একটা দিব সারা জীবন কেঁদে কুল পাবি না। রোহিত এক ধাপ পেছনে সরে গিয়ে হাত তুলে বলল, সরি সরি, আর বলবো না। কিন্তু একবার এই বিষয়টা, কি বললাম শুনতে পাসনি? আচ্ছা আর বলবো না। আচ্ছা কোথাও যাচ্ছ নাকি? না, এখন যাচ্ছি না, তবে রাতে একটু বেরোবো, সাথে তুইও যাবি, তাই রেডি থেকে। আচ্ছা ভাইয়া। আচ্ছা আমি তাহলে উপরে গেলাম। এই বলে কৌশিক সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। দুপুরের কড়া রোদ পেরিয়ে যখন বিকেলের নরম আলো ধীরে ধীরে চারপাশে ছড়িয়ে পড়ছে, সারাদিনে গরমে পুড়ে যাওয়া শহরটা যেন এক স্বস্তির নিঃশ্বাস নিচ্ছে। রাস্তার মানুষের ভিড় কমে এসছে,
দোকানের সামনে ধোয়া ওঠা চায়ের কাপে জমে উঠছে গল্পের একটা পশ্চিমের আকাশে সূর্য ঢলে লালচে রঙে হালকা বাতাসে বইছে প্রসাধনীর ছোঁয়া। সারাদিনের ক্লান্ত ফুলে শহরটা যেন নতুন করে জেগে উঠছে শান্ত বিকেলের মতো। এদিকে সকালে মায়ের সাথে রান্না শেষ করে খেয়ে রাতের ঘুম পুষিয়ে নিতে মায়া কখন যে বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ছিল, সেই ঘুম আর ভাঙেনি। কিন্তু এই ঘুম বেশিক্ষণ স্থায়ী হলো না। হঠাৎ করে ফোনের রিংটোনে ভেঙে গেল তার। নিভু নিভু চোখে ফোনটা হাতে তুলে কলে রিসিভ করলো। কে কে বলছেন? ফোনের ওপাশ থেকে ভেসে এলো এক গম্ভীর কণ্ঠস্বর। শালি, তোর ভবিষ্যৎ স্বামী বলছি। মানে ফাজলামো করার জায়গা পান না? একে তো ঘুমের সময় ফোন করে আমার ঘুমটা নষ্ট করছেন, তার উপর কী সব উল্টোপাল্টা বলছেন। এই ভাই, কে আপনি? নামটা বলতে পারে না। ওপাশ থেকে কৌশিক দাঁতে দাঁত পিষে ধমকেশ্বর বলে, শালি, তুই যারে ছাইয়ের বদলে কৌশিক ভাইয়া বলে ডাকিস, সেই আমি। কথাটা কানে পৌঁছাতে মায়া যেন আচমকা বজ্রাঘাতে চমকে উঠল। এক লাফে উঠে বিছানায় শোয়া থেকে উঠে বসলো বিছানায়। কিছুক্ষণ আগে চোখে লেগে থাকা ঘুমের কণা মুহূর্তে কল্পনার জগতে গলে মিলিয়ে গেল। কৌশিকের কণ্ঠে বিরক্তির রেশটা সে স্পষ্ট টের পেল। এতদিনে সে তাকে বেশ চিনে ফেলেছে। কৌশিকের গলায় এমনটাই মানে রাগ তুঙ্গে। ভয়ে বুকটা কেঁপে উঠল মায়ের। কাঁপা কাঁপা গলা আমতা আমতা করে বলল, কৌশিক ভাই আপনি? একটু সাহস জুগে আবার বলল, না মানে আপনি তো, কিন্তু আমার নাম্বার পেলেন কোথায়? ওপাশের স্ক্রিনে এক বিস্ফোরণ। কৌশিকের গলার আগে থরথর করে কাঁপছে। ফোন করছে, আগে ভালো মন্দ জিজ্ঞাসা করবি, তুই তার বদলে জিজ্ঞাসা করতেছস তোর নাম্বার পাইলাম কই? স্যার, কপাল আমার। মায়া কাঁপা কাঁপা কণ্ঠে বলল, সরি। তা ভাইয়া কেমন আছেন আপনি? কৌশিক গম্ভীর গলায় উত্তর দিল, ভালো না। মায়া অবাক হয়ে জিজ্ঞাসা করলো, কেন? এই মন শুধু তুই তুই করে, কিন্তু তুই তো কাছে এলে তাহলে ভালো থাকবো কিভাবে? একটা কাজ করি, আজ রাতে আবার আসি যান। এই খবরদার একদম আসবে না বলে দিলাম। কেন? আমার কথা, আমার আদর এসব মিস করিস না তুই? আমি তো খুব মিস করি তোকে। না। মায়ের কথা শুনে কৌশিকের কণ্ঠ রাগে থরথর করে উঠল। শালি, কি বললি তুই? আরে না, এত রাগ করে কি আছে? মেয়েদের না মানে হ্যাঁ, এটাও বুঝেন না? ও তাই বল। তাহলে আজ রাতে তোমাদের বাড়িতে চলে আসছি। হ্যাঁ, এই না, তার মানে হ্যাঁ। আর কোনো হ্যাঁটা না। না মানে একেবারে না। কিন্তু কেন? আপনি আদৌ কি কিছু বুঝছেন? কি বুঝবো? কিছু না, বাড়িতে আসার কোনো দরকার নেই। মায়ের কথাটা শেষ হওয়া মাত্র কলের ওপাশ থেকে নেমে এলো এক অদ্ভুত নীরবতা। কৌশিক কিছু বলতে না দেখে মায়ের বুকের ভিতরে কেমন একটা অজানা আশঙ্কা জন্ম নিল। একটু আমতা আমতা করে বলল, কিছু বলছেন না কেন কৌশিক ভাই? রাগ করলেন? কৌশিক হালকা একটা দীর্ঘশ্বাস পেল। কি বলবো? আর আমি কোনো রাগ টাগ করি নাই। তাহলে ঠিক আছে, এই শোনেন। কি? চোখে একরাশ ঝিলিক নিলে মায়া বলল, জানেন, আমাদের বাসা থেকে একটু দূরে একটা বড় মেলা বসছে। ফোনের উপাস থেকে কৌশিক শান্ত স্বরে বলল, তো? মায়া শিশুসুলভ অনুরোধ স্বরে বলল, তো কি? মেলায় আমাকে নিয়ে যাবেন কৌশিক ভাই? পারবো না। নিয়ে যান না প্লিজ প্লিজ। কেন, তোর পা নেই? আছে তো। কৌশিক নির্লিপ্ত স্বরে বলল, তাহলে পা দুটো ব্যবহার করে চলে যা। না, আমি আপনার সাথে মেলা যাব। না, আমি তোকে নিয়ে যাব না। কৌশিকের মুখের দৃঢ়তা উত্তরটা শুনে মায়ের মুখটা মুহূর্তে গোমড়া হয়ে গেল। ভুরু কুচকে নিচু চোখে তাকিয়ে সে মনে মনে বিড়বিড় করলো, আপনি আমাকে মেলায় নিয়ে যাবেন না। আপনি নিয়ে যাবেন না, আপনার 14 গোষ্ঠী নিয়ে যাবে। দেখি এবার না করেন কীভাবে। মায়ের চোখে মুখে দুষ্টুমি ঝিলিক খেলে গেল। ঠোঁটের কোণে একটা ছোট্ট হাসি খুলে গেল। নিজের ভেতর সেই জেদটাকে এবার নরম স্বরে মিষ্টি করে বলল, মেলায় না গিয়ে গেলে কিন্তু অনেক মিষ্টি চেয়েও মিষ্টি কিছু মিস করে ফেলবেন কৌশিক ভাই। মানে? মানে হলো এই যে, আমাকে যদি আপনি মেলায় নিয়ে না যান, তাহলে আপনাকে আমি। কৌশিক এবার কৌতূহল চেপে রাখতে না পেরে ফোনের ওপাশ থেকে বলল, কি? মায়া মনে মনে বলল, এই তো বাছা, এবার পথে আসো। ফোনের ওপাশ থেকে কৌশিক খানিকটা অস্থিরতা কণ্ঠে বলল, কি হলো? পুরো কথাটা শেষ কর। কিস? কৌশিকের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। কিস? মানে তোকে মেলায় নিয়ে গেলে আমাকে কিস করবি? মায়া গাল লাল করে লাজুক স্বরে বলে, হ্যাঁ সত্যি বলছিস তো? মায়া ভুরু কুচকে মুখ ফিরিয়ে নিল। এক কথা একবার বলতে পারবো। কৌশিক হেসে বলল, ঠোঁটের কোণে দুষ্টু হেসে বলল, আচ্ছা যান, তাহলে তুই রেডি হয়ে বাড়ির পেছনের গেটে দাঁড়িয়ে থাকিস, আমি সেখানেই তোকে নিতে আসবো। আচ্ছা আচ্ছা, তাহলে আমি ফোন রাখছি। আর একটা কথা শোনেন, কি? সাবধানে আসবেন। উহ জান, তুই আমাকে নিয়ে কত চিন্তা করিস। ঠিক আছে, সাবধানে আসবো। ফোন রাখলাম। আচ্ছা। মায়া কথাটা বলে কৌশিক ফোনটা কেটে দিল।
ঠিক সেই সময় কৌশিকের ঘরে ঢুকলো রোহিত। রোহিত বলল, কি করছো কৌশিক ভাই? কৌশিক উত্তর দিল, কি আর করবো, তোর ভাবি নাকি মেলায় যাবে, সেখানে নিয়ে যেতে হবে, তুই যাবি আমার সাথে? রোহিত এসে বলল, না থাক, আমি কোনো কাবাব মেয়ে হাড্ডি হতে যাব তোমাদের মাঝে, তোমরাই যাও। আরে সমস্যা নেই, তুই না বলে তোর ভাবিকে দেখবি, চল আমার সাথে। না ভাই, তোমাদের এত সুন্দর সময়ের মধ্যে আমার না যাওয়াটাই ঠিক হবে। আচ্ছা, তোর যা ইচ্ছা। শোন, যেহেতু তুই যাচ্ছিস না, তাহলে এদিকে একটু দেখে শুনে রাখিস। সেটা আর বলতে, তুমি নিশ্চিন্তে যাও। আচ্ছা। এরপর কৌশিক রোহিতের সাথে বলতে বলতে কালো স্যুট কালো প্যান্ট পরে প্রস্তুত হয়ে নিল। সাইড টেবিল থেকে বাইকে চাবি তুলে নিয়ে রোহিতকে বিদায় জানিয়ে সে ঘর থেকে বেরিয়ে গেল। প্রায় 1 ঘন্টা কেটে গেল। এদিকে মায়া অনেক আগে হাত মুখ ধুয়ে মায়ের লাল রঙের একটা শাড়ি পরে কষ্ট করে হালকা সেজেগুজে জানলার পাশে দাঁড়িয়ে রইল। একটু পর পর জানলা দিয়ে উঁকি দিচ্ছে তার কৌশিক ভাই এসেছে কিনা সেটা দেখার জন্য। এভাবে আরও অনেকক্ষণ কেটে গেল। অপেক্ষার ক্লান্তিতে মায়া যখন বোর হচ্ছিল, ঠিক তখনই তার ফোনে সাদা আলো জ্বলে উঠল, সাথে বাজতে থাকা গানের সুর। ফোনটা হাতে নিয়ে সে দেখলো সেই আগের নাম্বার, মানে কৌশিক ভাই ফোন করছে। অবশেষে হলো মনে হলো। মেয়েটা দীর্ঘ অপেক্ষার অবসান ঘটল। হাসি খুশি মুখে রিসিভ করলো মায়া। ফোনে ওপাশ থেকে কৌশিকের কণ্ঠ ভেসে এলো, জান কোথায় তুই? মায়া মুচকি এসে উত্তর দিল, এই তো বাসায়। আপনি কোথায়? আমি তোকে বলেছিলাম না তোদের বাড়ির পিছনে গেটের সামনে দাঁড়িয়ে থাকতে। আরে সমস্যা নেই, ঘুম থেকে উঠে দেখি বাসায় আম্মু আম্মু কেউ নেই। একটা কাজ করুন, আপনি বাড়ির মেন গেটে সামনে চলে আসেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। মায়া কথা বলতে দেরি কৌশিক ফোনটা কেটে দিল। এদিকে মেলায় যাওয়ার খুশিতে উচ্ছ্বাসিত মায়া সিঁড়ি বেয়ে দৌড়ে নিচে নেমে এলো। অবশেষে বাড়ির গেটে তালা মেরে চাবি দারোয়ানের হাতে দিয়ে এক দৌড়ে সোজা বাড়ির বাউন্ডারিতে মূল গেটের সামনে চলে এলো। গেটে এসে সে আস্তে করে দরজাটা একটু খুলে তাকিয়ে কৌশিক ভাইকে খুঁজতে লাগলো। এদিকে কৌশিক ভাইয়ের দেখা নেই। মায়া একটু গেট খুলে চারপাশে ভালো করে চোখ বুলে, তবুও কৌশিক ভাইয়ের কোনো খোঁজ নেই। গেটের সামনে কৌশিককে দেখতে না পেয়ে মায়ের মনে হালকা ভয় ধরল। এবার সে পুরোপুরি দরজা খুলে বাইরে পা রাখতে মুহূর্তে হঠাৎ কেউ একজন তার হাত শক্ত করে ধরে টান দিল। আচমকা টানে ভারসাম্য হারিয়ে সোজা ধাক্কা খেল সে। সেই ধাক্কায় তার শরীর গিয়ে পড়ল শক্তপোক্ত জিম করা কারো বুকের উপর। মায়া ধীরে ধীরে চোখ তুলে তাকাতে তার মুখ লজ্জার সাথে সাথে নিচু হয়ে গেল। গলা কাঁপতে কাঁপতে লজ্জা জড়ানো স্বরে বলল, কৌশিক ভাই আপনিও না? আমি ভয় পেয়ে গেছিলাম। কৌশিক চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে মায়া ধীর চোখ তুলে তার দিকে তাকালো, কিন্তু মুহূর্তে আবার লজ্জায় মাথা নিচু করে ফেলল। আর করবে বা কি না? কৌশিক এক নজর স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে মনে ঠিক তার দিকে। নিজেকে কিছুটা সামলে নিয়ে মায়া আস্তে করে বলল, এইভাবে কি দেখছেন কৌশিক ভাই? আমার খুব লজ্জা করছে কিন্তু। কৌশিক তখনও তাকিয়ে থেকে ফিসফিস করে বলল, মাশাআল্লাহ মাশাআল্লাহ। কৌশিকের মুখের কথা শুনে মায়া ভ্রু কুঁচকে তাকে, কি বিড়বিড় করছেন আপনি? কৌশিক মায়াকে আর একটু কাছে টেনে এনে হালকা ঝুঁকে তার চোখের দিকে তাকালো। মুচকি হেসে নরম স্বরে বলল, চিকন ওই ঠোঁটে লাল লিপস্টিক টানা, কাজল চোখ, গোলাপি দুটা গাল, ভরা হাসি, পরনে লাল শাড়ি, জান, শেষ মিলিয়ে আমার জীবন শেষ করে। প্রণয়ের ঘোর পর্ব 2। এই গল্প বলছি, কন্টিনিউ আসবে, কন্টিনিউ করে শেষ করে দেব। তার মধ্যে যে আকাশ বিয়েটা আমি শেষ পর্ব একটাই পর্ব দিয়ে দেব। গল্পগুলো শেষ করার চেষ্টা করতেছি, এই গল্পটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে।